ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর 2025 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে মডেল স্কুলগুলো আমি পূর্বে শুরু করেছি, আজকের আমি তোমাদের 9 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব, সমাধান করব। চলো, আজকের তোমাদের 9 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো। 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলা হয়েছে। আমার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলা হয়েছে, অর্থাৎ 0.997 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে হলে আমরা প্রথমে কী করবো, 0.9 লিখব। প্রথম অঙ্কটা লেখার পর 1 নম্বর অঙ্কটা 2 দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে। 1 দশমিক স্থান পর্যন্ত গিয়ে তোমরা স্থির থাকবে, দেখবে 2 নম্বর অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত যাওয়ার পরে দেখো, লক্ষ্য করো, পরবর্তী অঙ্ক 5 অথবা 5-এর বেশি হলে তার পূর্ববর্তী সংখ্যা 1 বেড়ে যাবে। অর্থাৎ এখানে 1 বাড়লে 9 আর 1 কত হবে? 10। 10-এর শূন্য হবে, হাতে 1 হবে। 10-এর শূন্য 10-এর শূন্য হাতে 1, আর 9 আর 1 10-এর শূন্য হাতে 1 কত হবে? 2। আর শূন্য আর 1 কত হবে? 1। তাহলে তোমাদের উত্তর কত হলো? 1। দেখো, তাহলে কী বলা হলো? 0.997কে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করলে উত্তর কত হবে? 1 হবে। 1। দেখো, 0.655172কে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করলে এর মানটা কত হবে? চলো দেখি। তাহলে বলা হচ্ছে, দেখো, 0.655172কে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করলে আমরা পাবো প্রথমে 4 দশমিক স্থান পর্যন্ত। বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত। দশমিকের 4 ঘর যেতে হবে আমাদের। দেখো, 4 ঘর যাওয়ার আগে প্রথমে তোমরা 3 ঘর যাবে, 3 ঘর পর্যন্ত গিয়ে স্থির থাকবে, অর্থাৎ 0.655 গিয়ে দেখো পরবর্তী অঙ্ক লেখার আগে তার পঞ্চমতম অঙ্কটা লক্ষ্য করো কত হচ্ছে। সেটা যদি 5 অথবা 5-এর বেশি হয়, তার পরবর্তী সংখ্যা 1 বেড়ে যাবে। অর্থাৎ 1 ছিল 7, কিন্তু 5 অথবা 5-এর বেশি, সুতরাং পূর্ববর্তী অঙ্ক 1 বাড়বে, অর্থাৎ 1 ছিল 2 হয়ে যাবে। কেমন? 0.6552। পরের প্রশ্ন চলো। দেখো, a প্লাস বি হোল স্কোয়ার সমান ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস ড্যাশ প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কেমন? পরের প্রশ্ন দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিজের কোনটি হবে? লেখো। বি এর ধনাত্মক মানটা কত হবে সেটা আমরা দেখছি। চলো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী হচ্ছে, তাহলে আমরা করতে পারি এইভাবে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কত বলা আছে? এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। কেমন? প্লাস 9, স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে এই মানটা আমরা নির্ণয় করে দেখো, সূত্র অনুযায়ী জানি এ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, অর্থাৎ এ ইন্টু বি ইকুয়ালস টু 9। 9-এর বর্গ করো, আর এখানে বলা আছে 9-এর বর্গ করলে কত হবে? এখানে 3। তাহলে কত হলো? এ স্কোয়ার প্লাস 3 × 6। তাহলে বি এর মানটা কত হচ্ছে? দেখো, বি এর মানটা কিন্তু 3 হচ্ছে। এর মান কিন্তু এ থাকছে, আর বি এর মান কিন্তু 3 থাকছে, অর্থাৎ 3 3 × 6 6a প্লাস 3 3 9। বুঝা গেছে? এখানে বি এর মানটা কত হচ্ছে? বি এর মানটা হচ্ছে 3। কেমন? তাই জানতে চাওয়া হয়েছিল আমাদের কাছে যে বি এর ধনাত্মক মান কত। তাহলে আমরা পেয়ে গেলাম বি এর ধনাত্মক মান কত। অতএব বি এর ধনাত্মক মান সমান 3। বি এর ধনাত্মক মান কত হবে? বি এর ধনাত্মক মান কত হবে? 3। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে, সত্য মিথ্যা নির্ণয় করো। ত্রিভুজের মধ্যমাগুলি পরস্পরকে একাধিক বিন্দুতে ছেদ করলে, তাহলে ত্রিভুজের মধ্যমাগুলি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে। এক্ষেত্রে কী হবে বলতো? ত্রিভুজের মধ্যমাগুলি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে অবশ্যই সত্য। এই ত্রিভুজ যদি আমরা এইভাবে অঙ্কন করি, তার মধ্যমাগুলো এভাবে হবে। একটি কোণের শীর্ষবিন্দুর সঙ্গে অপর বাহুর মধ্যবিন্দু যদি ছেদ করা হয়, দেখো মাঝে কিন্তু একটা বিন্দু পাচ্ছ, অর্থাৎ একটি বিন্দুতে ত্রিভুজের মধ্যমাগুলি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে, এটা অবশ্যই সত্য হবে। পরের প্রশ্ন দেখো, কোন ত্রিভুজের উচ্চতা মধ্যমা একই? দেখো, আমরা একটা মাত্র ত্রিভুজ জানি যে ত্রিভুজের বাহুগুলি সমান হয়, আর সেই ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পরকে, অর্থাৎ একটি কোণের শীর্ষবিন্দুর সঙ্গে বিপরীত বাহুর বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি সংযোগ সরলরেখা অঙ্কন করা হয়, দেখা যাবে তার মধ্যমা এবং তার কী বলা আছে, তার মধ্যমা এবং উচ্চতা সমান থাকবে। একমাত্র দেখতে পাচ্ছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। কেমন? পরের প্রশ্ন দেখো,
বর্গমূল 9/64 বর্গমূল প্লাস 25/64 বর্গমূল এর মান কত? চলো করি আমরা। দেখো কি করা হচ্ছে, সমান রুট 9/6 এর বর্গমূল কত? 9/6 এর বর্গমূল সরি 6 নয় 64 আর 25/64। চলো এদের বর্গমূলটা নির্ণয় করি। 9/64, 9-এর বর্গমূল কত হয় আমরা জানি 3, আর 64 বর্গমূল কত হয় 28, 8 প্লাস 25 বর্গমূল কিন্তু 5 আর 64 বর্গমূল 8। কেমন? এবার আমরা ভগ্নাংশে যোগ করব। রুট 8 5 3 8 সমান কত হবে? রুট 8 একে 8 রুট 1 সমান 1। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন তোমাদের বলা হচ্ছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল কিন্তু 35/24। দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু এটা কিন্তু প্রথমটা কিন্তু লক্ষ্য করো, প্রথমটা কিন্তু হচ্ছে গিয়ে দেখো লক্ষ্য করো, প্রথমটা হচ্ছে ছোট আর লব হচ্ছে ছোট। আর যখন ধনাত্মক সংখ্যার গুণফল দেখো লবটা ছোট হরটা বড়, আর ভাগফলের ক্ষেত্রে লবটা বড় হরটা ছোট। সুতরাং এক্ষেত্রে সংখ্যা দুটি কী কী এইটুকু তোমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন ক্ষেত্রে আমাদের গুণটা করতে আমাদের মানটা কিন্তু 14/15 হচ্ছে। দেখো ধরি সংখ্যা দুটি যতক্ষণ বড় সংখ্যা ও ছোট সংখ্যা, তাহলে বলা হচ্ছে তাহলে দুটি সংখ্যা যোগ করলে কী হবে? এই প্রথমত অতএব লেখো বলছে গুণ করা হচ্ছে সংখ্যা দুটি গুণফল কত হচ্ছে? প্রথমে কত হচ্ছে 14/15। 14/15 প্রথম সংখ্যাটা বলা হচ্ছে 14/15। অতএব গুণফল এক্ষেত্রে নির্ণয় করতে হচ্ছে তোমার দেখো ছোট সংখ্যা গুণিতক বড় সংখ্যা সমান কত হচ্ছে? 14/15। 14/15 বলা হচ্ছে 14/15। তারপরে বলা হচ্ছে আবার সংখ্যা দুটির ভাগফল যদি হয় আমরা করি ভাগফল প্রথমে কিন্তু 35/24 ছিল, সুতরাং আমরা ভাগ যদি করি প্রথমটা বড় হচ্ছে, তাহলে বড় সংখ্যা বাই ছোট সংখ্যা সমান কত হচ্ছে? 35/24। তাহলে এক্ষেত্রে উভয় পদকে যদি আমরা গুণ করি, অতএব উভয় পদকে পরস্পরের সঙ্গে গুণ করে পাই। দেখো প্রথম সংখ্যা বলা হয়েছিল কত? প্রথম ক্ষেত্রে ছোট সংখ্যা গুণিতক বড় সংখ্যা আমরা এভাবে করতে পারি, ছোট সংখ্যা গুণিতক বড় সংখ্যা গুণিতক ভাগটা আমাদের করতে হবে বড় সংখ্যা বাই ছোট সংখ্যা সমান 14/15 গুণিতক কত হচ্ছে? 35/24। তাহলে এদিকে কাটাকাটি একটু করে নিই, ছোট সংখ্যা কেটে গেল বা বড় সংখ্যা দুটো থাকলো, তাহলে বড়র বর্গ দুটো সংখ্যা আছে তখন বর্গ করতে পারি আমরা। দেখো এবারে আমরা কাটাকাটি একটু করে নিই। এখানে দেখো 5 দ্বারা 15 আর 35 কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। 5 3 15 আর 5 7 35 আর 14 7 2 14 2 7 14 আর 12। কেমন? বেশ কত হলো? 7 7 49 পেলাম উপরে, আর নিচে 12 3 36 পেলাম। তাহলে বর্গটা ভেঙে নিই আমরা, বা বড় সমান বর্গমূল 49/36 ইকুয়ালস টু 49 বর্গমূল কত হবে? আমরা জানি 7 আর 36 বর্গমূল কত? 6, 7/6। তাহলে বড় সংখ্যা কত পেলাম? বড় সংখ্যা সমান 7/6 পেলাম। এর পরেরটা দেখো, বড় সংখ্যা যেহেতু পেয়ে গেছি, এই বড় সংখ্যার মানটা উপরে যে কোনো একটা মানের সঙ্গে তোমরা বসিয়ে দাও। প্রথম ক্ষেত্রে যদি এই বড় সংখ্যার মানটা আমরা বসিয়ে দিই,
সেক্ষেত্রে মানটা কত হবে? সেক্ষেত্রে আমরা জানি যে অতএব তারপর বড় সংখ্যা ছোট সংখ্যা সমান কত হবে? ছোট সংখ্যা প্রথমে আমরা পেয়েছিলাম ছোট সংখ্যা গণিতক বড় সংখ্যা ছিল সমান 14/15 ছিল, 14/15 ছিল। বা তাহলে বড় সংখ্যার মানটা পেয়ে গেছি আমরা। অতএব ছোট সংখ্যা কত হবে? ছোট সংখ্যা সমান কত হবে? ছোট সংখ্যা গুণিতক বড় সংখ্যার মান কত পেলাম? বড় সংখ্যার মান পেয়েছি 7/6, 7/6 পেয়েছি। 7/6 ইকুয়ালস টু 14/15। বা ছোট সংখ্যা ইকুয়ালস টু 14/15 গুণিতক তারপরে উল্টে দাও 6/7। কেমন? তাহলে কত হবে? 7 দুগুণে 14। বা ছোট সংখ্যা সমান কত হবে? ছোট সংখ্যা সমান তাহলে উপরে দুটো 6 পাচ্ছি আমরা, 6 6 36 পাচ্ছি, আর নিচে কত হবে? 15। এখানে কাটাকাটিও করে দিতে পারো। 3 দুগুণে 6 আর 3 5-এ 15। কেমন? কত হলো? 6 দুগুণে 12 পাচ্ছি আমরা। 2 পাচ্ছি, এখানে 2 দুগুণে 4, 4 পাচ্ছি, নিচে 5 পাচ্ছি। অর্থাৎ এখানে কত হবে? 2 দুগুণে 4, 2 গুণিতক 2 সমান নিচে কত? 5 সমান 4/5। ছোট সংখ্যা পেলাম মতো 4/5, আর বড় সংখ্যা পেয়েছিলাম 7/6। কেমন? তাহলে অতএব ছোট সংখ্যা সমান 4/5 আর বড় সংখ্যা হচ্ছে কত হবে? 7/6। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে তোমাদের একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন যে ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে। বলা হয়নি যে ট্রেনটি অতিক্রম করার পূর্বে যে এখানে একটু লোক লক্ষ্য করছে ট্রেনটি কত সময় অতিক্রম করছে, লোকটি লক্ষ্য করছে। সুতরাং এক্ষেত্রে করতে হবে ট্রেনের দৈর্ঘ্য কিন্তু সেই একটি লোককে কেন্দ্র করে যদি আমাদের ধরা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? ট্রেনের দৈর্ঘ্য কিন্তু বলা হয়েছে ট্রেনের সেই ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নিচ্ছে কত? 15 সেকেন্ড। কিন্তু এখানে আলাদাভাবে বলা হয়নি যে ট্রেনটি এবং প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এক্ষেত্রে দুটি একসঙ্গে অতিক্রম করছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে আমরা একটা সূত্র জানি। কোন সূত্র জানি? গতিবেগের সূত্র জানি। আমরা জানি গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। তাহলে এক্ষেত্রে হবে বা তোমরা করবে কি? দেখো ট্রেনটির গতিবেগ বলা হয়েছে ঘন্টায় 60 কিলোমিটার। সুতরাং আমরা করতে পারি যে এক্ষেত্রে আমাদের বের করতে হতো কি? দূরত্ব বের করতে হবে। দূরত্ব বের করলে আমাদের গতিবেগের সঙ্গে সময় কি গুণ করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি যে 60 কিমি পার ঘন্টা অর্থাৎ 60 সেকেন্ডে যাবে 60 কিলোমিটার। সুতরাং আমরা লিখতে পারি সেকেন্ডে মান বের করবো আমরা। ট্রেনটি লিখবে কি? ট্রেনটি 60 কি বলা আছে? ঘন্টায় 60 কিমি অর্থাৎ 1 ঘন্টা সমান 36 সেকেন্ড। ট্রেনটি 3600 সেকেন্ডে যায় কত কিলোমিটার? দেখো 60 কিলোমিটার বলেছে। 60 কিলোমিটার মিটারে কনভার্ট করলে 60,000 হবে। 60,000 মিটার। ট্রেনটি 3600 সেকেন্ডে অর্থাৎ 3600 মানে 60 ঘন্টা 1 ঘন্টা, আর 60,000 মিটার মানে কি? আমরা জানি কি 60 কিমি অর্থাৎ 3600 সেকেন্ডে যায় ট্রেনটি 60,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে কত? তাহলে 60,000 বাই 3600, দুটো শূন্য কেটে দাও, 600/36 রাখো। তাহলে 15 সেকেন্ড বলেছে। 15 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করছে। সুতরাং 15 সেকেন্ডে যাবে কত? ট্রেনটি 15 সেকেন্ডে যায় কত? সমান 60/36 গুণিতক 15। তাহলে 5 দেখো এখানে 36 কাটবো কত? 5 3 দিয়ে কাটো। 3 5-এ 15 আর 3 একে 3, 3 দিনে 6 আর 12 5-এ 60। 5 সমান 5 এখানে একটা শূন্য ছিল। 5 12 5-এ 60 হয়েছে 5, অথচ 5 5-এ 25 হচ্ছে। দেখো 60 ছিল এখানে দুটো শূন্য 600 ছিল 600, আর শূন্য রাখো এখানে 50। 50 গুণিতক 5 সমান কত হবে? 5 5-এ 25, 250 মিটার। তাহলে অতএব আমরা পেয়ে গেলাম অতএব প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হচ্ছে
দৈর্ঘ্য সমান কত হবে 250 মিটার। কেমন? পরের প্রশ্ন দেখো, করিম চাচা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং জমির ক্ষেত্রফল দেওয়া আছে 578 বর্গমিটার। করিম চাচা জমির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। চলো, তাহলে বলা হয়েছিল কি আমাদের বলা হয়েছে করিম চাচার আয়তকার জমির দৈর্ঘ্য বলা হয়েছে প্রস্থের দ্বিগুণ হবে। অতএব যে জমির দৈর্ঘ্য, যে জমির প্রস্থ সমান x মিটার, একক কিন্তু মিটারে আছে। আর এক্ষেত্রে অতএব দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান 2 গুণ বেশি হবে, অর্থাৎ দ্বিগুণ। 2 গুণিতক x সমান কত হবে? 2x মিটার। কেমন? আর জমির ক্ষেত্রফল কত ছিল? 578 বর্গ মিটার। এক্ষেত্রে আমরা শর্তানুসারে ক্ষেত্রফলটা বের করতে পারি। ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমরা গণিতটা করব। অতএব শর্তানুসারে আমরা দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল জানি আমরা। তাহলে এক্ষেত্রে হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান কত হবে? সমান ক্ষেত্রফল। মানগুলো আমরা বসিয়ে দিই। বা দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার গুণিতক প্রস্থ কত? x মিটার ইকুয়ালস টু ক্ষেত্রফল কত? 578 বর্গমিটার। বা 2x এর সঙ্গে x গুণ করলে 2x স্কোয়ার হবে সমান 578 বর্গমিটার। এখানে বর্গমিটার হবে না, মিটারে উল্লেখ করবে। তাহলে x স্কোয়ার সমান কত হবে? 578/2। 2 গুণ ছিল এদিকে এলে ভাগ হয়েছে। তাহলে আমরা কাটাকাটি এটুকু করে নিই। 2 দুগুণে 4, 17, 2 আসছে 16, 18, 2 9 18, কত হচ্ছে? 289। কেমন? 289। অতএব এক্স স্কোয়ার সমান 289 বেরিয়েছে। এক্স স্কোয়ার সমান 289 বেরিয়েছে। 289 বা এক্স ইকুয়ালস টু কত হবে? বর্গমূল 289 বা এক্স ইকুয়ালস টু কত হবে? 289 এর বর্গমূল কত হবে? আমরা যদি 289 এর বর্গমূল নির্ণয় করতে করি তাহলে দেখবো শেষ থেকে দুটো করে দাগ দিলে 1 1 একে 1 নামলো, 89 নামলো। তাহলে একটা ডবল করে দাও। 1 ডবল করলে তাহলে এখানে কোন বর্গমূলের নামতে কাটবে? দেখো এখানে 3 বসলে এখানে 3 বসবে। আচ্ছা, এখানে 7 বসাই, এখানেও 7 বসাতে হবে। তাহলে এবার দেখতে পাচ্ছি 7 7 49 9, তাহলে 4 7 7 8 9 10 11, তবু হচ্ছে না। 149 কোন 149 17 কোন নামতে কাটবে? দেখো এখানে 1 ছিল, একটা এখানে ডবল হলে 2 হবে, 2 হয়েছে। 7 বসে এখানে 7 বসাবো, তাহলে কত হচ্ছে? 7 7 49, 9 হাতে 4 হলো, 7 14 15 16 17 18, কেমন? কত হলো? বর্গমূল কত? 17। তাহলে এক্স এর মান কত পেলাম? 17। কেমন? এক্স এর মান কত পেলাম? এক্স এর মান কিন্তু 17 পেলাম। এবার এক্স এর মান 17, অর্থাৎ এখানে প্রস্থ যদি এক্স 17 মিটার হয় তো দৈর্ঘ্য কত হবে? 34 মিটার। তাহলে এখানে কি পেলাম? অতএব প্রস্থ কত হলো? অতএব প্রস্থ সমান 17 মিটার। আর দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান কত হবে? 17 গুণিতক 2 সমান কত হবে? 17 34 মিটার। কেমন? 34 মিটার। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে, লক্ষ্য করো যে এখানে আরেকটা প্রশ্ন চেয়েছিল, বলেছিল পরিসীমা কত? আয়তাকার জমির পরিসীমা। আমরা আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, সুতরাং আমরা অতএব পরিসীমা কত জানতে বের করতে পারবো। পরিসীমা সমান কত হবে? পরিসীমা সূত্র জানি কি আমরা? 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ একক মিটার সমান 2 গুণিতক দৈর্ঘ্য কত পেয়েছি? 34 যুক্ত প্রস্থ কত হয়েছে? 17 মিটার। বা 2 গুণিতক 34 7 দুনে 14
34 সরি 17 34 14 34 সঙ্গে 17 যদি যোগ করি 4 7 4 কত হবে 11 1 হাতলা 1 3 একে 4 একে 5 51 7 4 11 1 হাতলা 1 আর 3 একে 4 একে 5 51 সমান তাহলে এই পরিসীমা কত পেলাম আমরা 2 একে 2 5 দুগুণে 10 102 মিটার। কেমন 102 মিটার। পরের প্রশ্ন কি হয়েছে দেখো, পরের প্রশ্ন বলা হয়েছে তোমাদের আবার বলছে একটি আয়তাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলছে। গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে এত টাকা খরচ হলে প্রতি বর্গমিটারে ত্রিপল হবে 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে এখানে বলেছে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হচ্ছে, প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে 21 টাকা হলে তাহলে মোট ক্ষেত্রফল পুরোটা জমি ঘিরতে কত টাকা খরচ হচ্ছে, পুরো ত্রিপল দিয়ে গোটা অভিনয় মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হচ্ছে। এক্ষেত্রে আমরা করতে পারি গিয়ে দেখো, এক্ষেত্রে আমরা করব বলবে যেহেতু গোটা অভিনয় মঞ্চকে আয়তাকার বলবে, এক্ষেত্রে বলে আয়তাকার অভিনয় মঞ্চকে ঘিরতে 6048 টাকা খরচ হয় এবং প্রতি বর্গমিটারে 21 টাকা খরচ হলে এক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হবে 6448/21। কেমন 7 দিয়ে কাটো দেখি, 7 3 21, 7 7 27 56, 27 56, 4 44, 7 6 42, 2 28, 7 4 28, আবার 3 কাটো, 3 দুগুণে 6 2 26, 3 8 24, 2 24, 3 8 24 কত হলো সমান ক্ষেত্রফল কত হলো 288 বর্গ মিটার। কেমন তাহলে কি করলাম আমরা, ক্ষেত্রফল পেয়ে গেলাম কত 288 বর্গমিটার। এখানে বলা হয়েছিল কি যে অভিনয় মঞ্চের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, অতএব ধরি আয়তাকার অভিনয় মঞ্চের প্রস্থ সমান x মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান কত হবে 2x মিটার, দ্বিগুণ বলা হয়েছে 2x মিটার। তাহলে অতএব শর্তানুসারে আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল, অর্থাৎ 2x গুণিতক x ইকুয়ালস টু 288 বা 2x স্কোয়ার ইকুয়ালস টু 288 বা x স্কোয়ার সমান কত হচ্ছে সমান 288 ভাজিতক 2 সমান কত হবে 144 বা x ইকুয়ালস টু কত হবে বর্গমূল 144 বা x ইকুয়ালস টু কত হবে 144 বর্গমূল 12। কেমন 12 মিটার। তাহলে এখানে প্রস্থ পেয়ে গেলাম কত, এবার তো প্রস্থ সমান কত হচ্ছে, প্রস্থ সমান এক্স এর মান কত 12, সুতরাং 12 মিটার। আর দৈর্ঘ্য কত হচ্ছে দ্বিগুণ ছিল, অর্থাৎ 12 দুগুণে 24 সমান কত হবে 24 মিটার। তাহলে অভিনয় মঞ্চের দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি 12 মিটার, আর দৈর্ঘ্য কত পেয়েছি, দৈর্ঘ্য পেয়েছি 24 মিটার। তাই আমাদের এখানে জানতে চাওয়া হয়েছিল মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত। মঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার, আর প্রস্থ হচ্ছে 12 মিটার। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে যে 6x² - 1 = 4x হলে দেখাও যে এত এর মান কত। এত এর মান হচ্ছে 28। চলো গণিতটা করি আমরা। দেখো প্রথমে মানটা দেওয়া হচ্ছে কত, মানটা দেওয়া আছে 6x² - 1 = 4x, 4x দেওয়া আছে। এবার আমাদের বাম পক্ষ দেওয়া হয়েছিল 36² + 1/x² কত হবে, কত ছিল
28 ইকুয়ালস টু এর মান কত ছিল, উত্তর হচ্ছে 28। তাহলে আমাদের বাম পক্ষটা লিখেছি, প্রথমে কত ছিল 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, একে বর্গ করে নিয়েছি 6x হোল স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার। দেখো এক্ষেত্রে সূত্রানুযায়ী আমরা করবো কি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হয় আমরা জানি। তাহলে আমরা 6x এর সঙ্গে x এর আমরা গুণ করতে 6x স্কোয়ার হয়েছে, মাইনাস 1 করেছি 22x করেছি, স্কোয়ার হয়েছে প্লাস 2 ইন্টু এক্স 6, সুতরাং x কেটে গেছে, সুতরাং 2 6 আর 1 আছে, 6 দুগুণে 12, একে 12কে 12, তখন কত উত্তর হয়েছে 12। তাহলে 6x স্কোয়ার মাইনাস 1 এর মান কত ছিল, 4x ছিল। কত ছিল, 4x ছিল। কেমন, 4x ছিল। এক্ষেত্রে আমরা মানটা 6x স্কোয়ার মাইনাস 1 এর মানটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, 4x/x এর বর্গ হয়েছে, প্লাস 12 হচ্ছে, 6 দুগুণে 12 ছিল। এবার 4x কেটে দিয়েছি আমরা, 4x স্কোয়ার হয়েছে প্লাস 12 হয়েছে সমান 4x 4 এর 4 এর স্কোয়ার হচ্ছে 4 4 16 হচ্ছে, প্লাস 12 হচ্ছে, বা 16 প্লাস 12 সমান কত হচ্ছে, 28 হচ্ছে। এবার তোমাকে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ সমান প্রমাণিত। কেমন, সমান প্রমাণিত। এখানে শেষ হয়েছে গণিতটা। তারপরে প্রশ্ন দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে। চলো গণিত করি। দেখো এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3 এর দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। তাহলে একে আমরা যদি মানটা এভাবে নির্ণয় করি, দেখো এভাবে, তাহলে কী পাবো, এদিকে দেখো এ স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার প্লাস মাইনাস দেবে -2 ইন্টু সূত্র অনুযায়ী এখানে -3 প্রমাণ করতে হবে আমাদের। তাহলে -3 যদি প্রমাণ করি, এক্ষেত্রে মানটা কত হবে দেখো, তাহলে 2 ইন্টু এ হচ্ছে a ইন্টু 1/a, অর্থাৎ 1/a আর প্লাস 1/a এর হোল স্কোয়ার। আর এখানে -3 ছিল, -2 যদি এখানে হয় তাহলে এক্ষেত্রে কী হবে, কত হবে, -1 এর হোল স্কোয়ার হবে। কেমন, দেখো তাহলে -1 না, এখানে করো গিয়ে, হ্যাঁ -1 এর হোল স্কোয়ার বলে গিয়ে এখানে দিও না, 1 দাও, 1 ফেলে রাখো, সমান এ এর হোল স্কোয়ার হচ্ছে এ কেটে দাও, কত হচ্ছে এ স্কোয়ার -2 প্রমাণ হয়ে গেছে। তাহলে কত হলো, -2 প্রমাণ হয়ে গেছে। তাহলে কত হবে, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা জানি কি, এখানে এটা কেটো না, ফেলে রাখো। তাহলে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ -b মানে কি 1/a 1/a হোল স্কোয়ার, তারপরে আর মাইনাস কি পেলাম, -1 এর হোল স্কোয়ার। কেমন, তাহলে কি আমি একটু পরিষ্কার করে করি, দেখো তাহলে কী হলো, দেখো এ স্কোয়ার হলো এ স্কোয়ার এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার। আর এখানে মাইনাস দেবে না, এখানে প্লাস দেবে, এখানে প্লাস নয় মাইনাস দেবে, আর এখানেও মাইনাস দেবে, মাইনাস প্লাস 3 প্রমাণিত হয়ে গেছে 3। এক্ষেত্রে কী করবে, 1 ফেলে রাখবে, বেশ। এদিকে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সূত্র মানে কি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, সুতরাং আবার ভুল হচ্ছে, 1/a এর হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এবার দেখো দুটি বর্গ অন্তরূপে প্রকাশ হয়ে গেছে, a মাইনাস 1/a এর হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার, দুটি বর্গের অন্তর মানে বিয়োগ করা হয়েছে, দুটি বর্গের অন্তরূপে আমাদের প্রকাশ করা হয়েছে। অর্থাৎ উত্তর কত হলো, উত্তর তোমাদের এটাই হবে, a মাইনাস 1/a হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার। কেমন, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে, পরের প্রশ্ন হচ্ছে যে 4 স্কোয়ার প্লাস 4 প্লাস 1/a স্কোয়ার বীজগণিত সংখ্যাগুলোকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো এবং মান নির্ণয় করো, যার a এর মান কত হচ্ছে 1/2 বলছে। তাহলে কি বলা হয়েছিল, মানটা 4 স্কোয়ার বলা হয়েছে, যে 4 স্কোয়ার ইকুয়ালস টু 2a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1/a প্লাস 1/a এ হোল স্কোয়ার। দেখো এদিকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে আমরা দেখতে পেলাম, তো কেটে যাবে 2 4 প্রমাণ হয়ে গেছে, 4 হচ্ছে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2a প্লাস 1/a এর হোল স্কোয়ার ইকুয়ালস টু
2 ইন্টু এ ইন্টু কত, এর মান বলা হয়েছিল এখানে কত, এ ইকুয়ালস টু বলা হয়েছিল 1/2, তাহলে এর মান 1/2 করে দেবো, প্লাস 1 বাই কত হবে 1/2 হোল স্কোয়ার সমান 2 2 কেটে দাও, কত হচ্ছে 1 পড়েছে 1 প্লাস 1/2 1 বাই ইন্টু 2, কেমন 1/2টা উল্টে গেলে 2টা উপরে চলে যাবে, হোল স্কোয়ার সমান 1 প্লাস 2 একে 2, 1 1 কেটে গেলে 2 পড়ে থাকছে 2, বেশ দেখো 2 এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে 2 আর কত 3, 3 এর হোল স্কোয়ার সমান কত হবে 3 3 9, উত্তর কত হলো 9। পরের প্রশ্ন চলো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে কি c-3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 হলে কে এর মান কত হবে দেখো, তাহলে চলো c-3 এর হোল স্কোয়ার, c-3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত বলেছে, c-3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত বলা হচ্ছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 প্লাস কত হচ্ছে প্লাস 9, এখানে কে এর মান, এই কে এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে কে এর মান বের করতে হলে এটাকে আমরা মডিফাই একটু করে নিই, সি এর হোল স্কোয়ার প্লাস সুতরাং যে 2 পাচ্ছি, সি পাচ্ছি, এখানে 9টা একটু দূরে লিখি, 3 বর্গমূল 9 বর্গমূল কত হবে 3 হচ্ছে, বেশ সমান তাহলে সি স্কোয়ার এখানে কত বসবে, এখানে 3 অলরেডি বসবে বুঝতে পারছে, তাহলে সি স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 6c প্লাস 3 3 9, বুঝেছে এখানে, এখানে কে এর মান কত হচ্ছে, কে এর মান কিন্তু 6 হচ্ছে, অতএব কে ইকুয়ালস টু কত হবে 6। পরের প্রশ্ন চলে গেল, সূত্রের সাহায্যে গুণ করো, সূত্রের সাহায্যে আমাদের গুণ করতে বলছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, চলো এর মানটা আমরা নির্ণয় করি, তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স 4 প্লাস ওয়াই 4, দেখো লক্ষ্য রাখো এক্স প্রথম দুটো সংখ্যা গুণ করো, দেখো সূত্রের সাথে গুণ করছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্ষেত্রে কোন সূত্র হচ্ছে বলো তো, এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র দিয়ে তোমাদের এই গণিতটা সম্পন্ন করতে হবে, তাহলে এক্ষেত্রে আমরা পাবো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাবো, তাই না, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এবার আবার এই দুটো গুণ করবো, এই দুটো গুণ করলে কত হবে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই সূত্র দিয়ে হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে পাবো কি 4 টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স 4 প্লাস ওয়াই এর 4 ইন্টু কত হবে, এটা 4 হচ্ছে সুতরাং 8 হবে, তাহলে এই ক্ষেত্রে হবে এক্স 8 মাইনাস ওয়াই এর 8, কেমন গুণ করতে কত মান হলো এক্স 8 ওয়াই 8, এক্স 8 মাইনাস ওয়াই 8, উত্তর তোমাদের এটাই হবে। চলো পরের প্রশ্ন দেখতে পাচ্ছি, পরের প্রশ্ন হচ্ছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো দেখো, এক্ষেত্রে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি এখানে অলরেডি করে দেওয়া হয়েছে, দেখো যে প্রথমে দেওয়া হয়েছে সর্বসমতা কাকে বলে, দেখো একটি জ্যামিতিক চিত্রের গঠন ও আকারের সঙ্গে অপর একটি জ্যামিতিক চিত্রে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলে, আর এই মিলে যাওয়ার ধর্মটিকে সর্বসমতা বলে। আর ত্রিভুজের এই সর্বসমতার শর্তগুলি দেখো, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হলো যে এখানে দুটি ত্রিভুজের সর্বসমতার 4টি শর্ত আছে, একটা হচ্ছে বাহু 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 বা এস এস এস, বাহু কোণ বাহু বা এস এ এস, আর কোণ বাহু কোণ বা এ এস এ, আবার এক্ষেত্রে হবে কোণ কোণ বাহু বা এ এ এস, আর 4 নম্বর হচ্ছে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস, এই 4টি হচ্ছে তোমাদের সর্বসমতার শর্ত। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলা হয়েছে তোমাদের এ বি সি একটি ত্রিভুজ আঁকো যার এ বি সি 5.5 সেমি আর এ বি সি কোণ 60 সেমি হলে এ সি বি কোণ 30 সেমি। দেখো তোমরা এই ত্রিভুজটা অঙ্কন করবে এইভাবে যে এখানে বলা হয়েছে কি এ বি সি কোণ 60 সেমি, অর্থাৎ আমাদের প্রথমে অঙ্কন করে নিতে হবে বিসি বাহু, বিসি বাহু তোমরা স্কেল দিয়ে অঙ্কন করবে এই 5.5 সেমি, লিখে দেবে বি সি, স্কেল দিয়ে আমরা অঙ্কন করে নিলাম,
কেমন? এবার ত্রিভুজটা যদি আমরা এইভাবে অঙ্কন করি, এইভাবে ত্রিভুজটা যদি অঙ্কন করি, তাহলে এক্ষেত্রে এই কোণটা তোমরা 60 ডিগ্রি করো। এটা এ করবে, বি করবে, সি করবে। তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কন করব কি, বিসি বাহু বলেছে কত হবে 5.5 সেমি, অর্থাৎ ভূমি। ভূমিটা প্রথমে টেনে নেবে তোমরা, 5.5 সেমি কেটে নেবে। 5.5 সেমি তোমরা স্কেল দিয়ে কেটে নেবে। কেমন? 5.5 সেমি। এবার কেটে নেওয়ার পর এখানে এটা এঁকে দেবে বি বিন্দু, এটা আসবে সি বিন্দু। বেশ, বলেছে এই এখানে আরেকটা বলা হয়েছিল কি, এ বি সি কোণ কত হবে 60 ডিগ্রি। অর্থাৎ তোমরা এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে 60 ডিগ্রি কোণ একটা অঙ্কন করে নিও। তাহলে 60 ডিগ্রি কোণটা ঠিক এইরকম হবে। 60 ডিগ্রি কোণটা তোমাদের এইরকম হবে। এখানে পেন্সিল কম্পাস দিয়ে 60 ডিগ্রি কোণটা কেটে নাও। 60 ডিগ্রি কোণটা কেটে নিলে কত হবে, এইরকম হবে। আচ্ছা, 60 ডিগ্রি কোণ, 60 কোণ কেটে নাও। কেটে নেওয়ার পর আবার কি বলছে, আবার বলছে যে এ সি বি কোণ, এ সি বি কোণ কত হচ্ছে সমান 30 ডিগ্রি। অর্থাৎ সি কোণ 30 ডিগ্রি বলা হচ্ছে। কত কোণ, কী কোণ, সি কোণ হচ্ছে 30 ডিগ্রি। সি কোণ সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটা তোমাদেরকে 30 ডিগ্রি অঙ্কন করতে হবে। এই কোণটা তোমরা 30 ডিগ্রি 60 ডিগ্রিকে অঙ্কন করে এখানে অর্ধেক কেটে নিলে কত হবে, 60 ডিগ্রিকে অর্ধেক কেটে নিলে কত হবে, 30 ডিগ্রি হবে। এইরকম হবে, এরকম হবে 30 ডিগ্রি। এই কোণটা হবে। এখানে সেই কোণের মানটা পেন্সিল কম্পাস দিয়ে কেটে নাও, কেটে নিয়ে 30 ডিগ্রি অঙ্কন করে নাও। ঠিক এইরকম একটা মান আসবে তোমাদের। এই কোণের মানটা কত হবে, 30 ডিগ্রি। এইভাবে তোমরা এই জ্যামিতিকটা করবে। পরের প্রশ্ন বলা হয়েছে যে এবিসি একটি ত্রিভুজ আঁকো যার এবি 4 সেমি, বিসি 6 সেমি এবং এবিসি কোণ 45 ডিগ্রি। আমরা 90 ডিগ্রি অর্ধেক জানি কি 45 ডিগ্রি, অর্থাৎ তোমরা 45 ডিগ্রি সহজে অঙ্কন করতে পারবে। প্রথমে তোমরা 90 ডিগ্রি অঙ্কন করে নাও। অর্থাৎ এবিসি কোণ বলেছে, এবি বাহু সমান বলছে 4 সেমি, এবি হচ্ছে 4 সেমি, আর বিসি বাহু হচ্ছে 6 সেমি। বিসি বাহু হচ্ছে 6 সেমি। তাহলে এক্ষেত্রে এবিসি হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এবিসি 45 ডিগ্রি হলে 45 ডিগ্রি হলে তাহলে কত হবে মানটা, এবিসি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি হয়েছে। তাহলে 45 ডিগ্রি হলে কী হবে, এবার কোণের মানটা তোমরা লক্ষ্য করো যে এবিসি কোণ 45 ডিগ্রি। আমরা ত্রিভুজ যদি এরকম অঙ্কন করি তাহলে কী হবে, এই কোণটা বি কোণ, তো এটা এ কোণ, এটা সি কোণ, এই কোণটা কত হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ আমাদের প্রথমে কিন্তু বিসি বাহু অঙ্কন করতে হবে। তো বিসি কত 6 সেমি হচ্ছে, অর্থাৎ ভূমি করে নাও 6 সেমি, কেটে নাও 6 সেমি করে কেটে নাও। কেটে নিয়ে কত, এটা এ, এটা বি করে নাও, সরি এটা বি, এটা সি করো, এটা বি সি করো। এক্ষেত্রে তোমরা করার পর কী করবে, এরপর 35 ডিগ্রি অঙ্কন করবে। অর্থাৎ এই বি বিন্দুকে কেন্দ্র করে 90 ডিগ্রি প্রথমে অঙ্কন করবে, 90 ডিগ্রি অঙ্কন করবে, 90 ডিগ্রি অঙ্কন করে তাকে 45 ডিগ্রি অর্ধেক করো। তাহলে 45 ডিগ্রি মানে এইভাবে হবে। তাহলে অর্ধেক, 90 অর্ধেক 45, এটা কত ডিগ্রি কোণ হলো, 45 ডিগ্রি কোণ হলো। আর এই কোণের এই বাহুটার মান কত হবে, এ বি বাহু বলেছে। অর্থাৎ এ বি বাহুটা যদি, এটা এ বি বাহু যদি ধরো, তাহলে এ বি বাহুর মান হচ্ছে 4 সেমি। এখানে 4 সেমিটা কেটে নাও, 4 সেমি কেটে নাও। এখানে কত হলো, এটা এ বিন্দু দিয়ে দাও, এ বিন্দু হলে এ বি বাহু কত হলো, এই বাহু হচ্ছে 4 সেমি, 4 সেমি হয়েছে। আর ভূমি কত ছিল, 6 সেমি ছিল। তাহলে আবার করো, এই যে বিন্দু কেটে নিয়েছি এ বিন্দু, এ বিন্দু আর সি বিন্দু তোমরা জয়েন করে দাও। এবার ত্রিভুজ হয়ে গেল, এ বি সি ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। ঠিক আছে, বেশ। চলো পরের প্রশ্ন বলেছে যে পরের প্রশ্নগুলো যেগুলো দিয়েছে সেগুলো অলরেডি তোমরা করবে, দ্বিস্তম্ভ লেখচিত্রগুলো অঙ্কন করতে বলছে। এখানে অনেকগুলো দ্বিস্তম্ভ লেখচিত্র আছে, সেগুলোকে তোমরা প্র্যাকটিস করবে। অলরেডি তোমরা স্কুলেও প্র্যাকটিস করছো, তোমরা নিজেদের কোচিং সেন্টার বা টিউশনেও প্র্যাকটিস করছো। আর সুতরাং এগুলো অবশ্যই তোমরা করবে এবং পারবে। আর এদের মধ্যে কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো, আজকে তোমাদের আমি সম্পূর্ণ সমাধান করলাম 9 নম্বর মডেল স্কুলটা, তোমাদের সপ্তম শ্রেণীর 9 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপর আমি পরের ক্লাসে আমি তোমাদের 10 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। কেমন? তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ক্লাসে।